সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। রাজনীতি ছাড়াও অন্যান্য বিষয় নিয়ে আমরা হাজির হই এবং আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, বিশেষ করে নির্বাচন ঘিরে যে এক ধরনের অনিশ্চয়তা, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে অনিশ্চয়তা, হানাহানি, কাটাকাটি, গোলাগুলি, ইতিমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে শুধু সহিংস ঘটনার কারণে। এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে এই অনুষ্ঠানে। এবং আজকে আমাদের এখানে অতিথি হিসেবে আমাদেরকে সময় দিয়ে কৃতার্থ করেছেন মঞ্জুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। মঞ্জু ভাই, এই নির্বাচন নিয়ে একটু কথা বলতেই চাই। নির্বাচন নিয়ে সরকারের মধ্য থেকে বারবার এই নানা ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে ঠেকানোর ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা দৃশ্যমান এটা কিছু দেখি না। আওয়ামী লীগের তরফ থেকে, তাদের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের তরফ থেকে এখন পর্যন্ত বলা হয় নাই যে নির্বাচন ঠেকানো হবে। তবে আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন সেটা হচ্ছে যে যেন সবাই নির্বাচন বয়কট করে, বর্জন করে। কিন্তু বানচালের ষড়যন্ত্র কেন বারবার প্রধান উপদেষ্টা সহ সরকারের বিভিন্ন উপদেষ্টা বলছেন? এই প্রশ্নের উত্তরটা আসলে ধরেন সরকারের তরফ থেকে যদি কেউ থাকতো এই জায়গায়, তার কাছে করলে ভালো হইতো। তবে একটা জিনিস, যে আমাদের এই দেশের মানুষের প্রত্যাশা হলো একটা সুন্দর নির্বাচন। এই নির্বাচন যাতে সুন্দর হয় তার জন্য দেশের জনগণ, আমার বিশ্বাস, সরকারকে সব ধরনের সহযোগিতা করার জন্যই প্রস্তুত। সরকার এটা কিভাবে নেবেন, বা দেশের যারা জনগণ আছেন তাদের এই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেই ধরেন অনেকগুলো বিষয় জড়িত আছে, তাদের নিরাপত্তার বিষয় আছে, ওই রকম একটা সুন্দর নির্বাচনী পরিবেশের বিষয় আছে, সেগুলো এনশিওর করার দায়িত্ব কিন্তু সরকারের। সরকার যদি সেই কাজগুলো ঠিক মতন করে, তাহলে আমি নির্বাচনের ভিতরে ষড়যন্ত্রের কোনো কিছু আসলে দেখি না। আমি মনে করি তাহলে নির্বাচন করা সম্ভব, কারণ এই নির্বাচন জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন। অতএব এটার সাথে এই ষড়যন্ত্র যদি কেউ করেও থাকে, এটার সাথে জনগণের সম্পর্ক আছে, আমি তা বিশ্বাস করি না। এখন অন্য কোনো সোর্স থেকে যদি ওনার কাছে এরকম কোনো আপনার তথ্যপাত্র যদি থেকেই থাকে, সেটা ওনার জাতির সামনে পরিষ্কার করা উচিত। এরকম একটা ধোয়াটে পরিস্থিতি তৈরি করা, এটা আমার কাছে মনে হয় যেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের এটা কাজ না। তাদের কাজ হলো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। আপনার কাছে কি মনে হচ্ছে, যে আপনি বলছিলেন যে একটা পরিবেশ তৈরি করা, আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারছেন এটা বলার অবকাশ কিন্তু খুব কম। তবে সরকার যদি, আমরা বিশ্বাস করি যদি সরকার এটা চান তাহলে এটা করা সম্ভব। দেখেন কতগুলো জিনিস খুবই শঙ্কার বিষয়। ধরেন আমাদের অবৈধ অস্ত্র, প্রচুর অবৈধ অস্ত্র কিন্তু বাইরে, এটা সরকার যেমন বলছেন জনগণও বিশ্বাস করে, প্রচুর অস্ত্র মানে সাধারণ নাগালের মধ্যে আছে। সেই জায়গাটায় কিছু মানে অনাকাঙ্ক্ষিত, খুব বিতর্কিত কিছু ঘটনা কিন্তু ঘটতেছে। আপনি মানুষের নিরাপত্তা দিতে পারতেছেন না। তো এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনি কিভাবে মানুষের নিরাপত্তা দিবেন, সেটা কিন্তু আপনার কাজ, দায়িত্ব। কিন্তু আপনি সেই দায়িত্বটা কিন্তু মানুষের গাড়ি চাপায় দেওয়ার চেষ্টা করতেছেন। আপনি বলতেছেন যে প্রার্থী যারা আছেন তাদেরকেই প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি অস্ত্রের, বৈধ অস্ত্রের কথা বলছেন, যে অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না, কিন্তু প্রার্থীদের বৈধ, এই প্রার্থীদের থেকে শুরু করলো সরকার। যে মানে যারা প্রার্থী আছেন তাদের নিরাপত্তার জন্য অস্ত্রের কথা বলেছেন, প্রয়োজনে তাদের অস্ত্রের পারমিশন দেওয়া হবে, লাইসেন্স দেওয়া হবে। কিন্তু দেখেন, নির্বাচন তো শুধু প্রার্থী একা করেন না, তার সাথে তার দলের কর্মীরা যুক্ত থাকেন, তার সমর্থকরা যুক্ত থাকেন, তাদেরও কিন্তু একটা নিরাপত্তার বিষয় কিন্তু এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে তাদের নিরাপত্তাটা কি হবে? এখন তাদের নিরাপত্তাটা যদি সরকার বলে যে সব অস্ত্র যার যারটা সে যে লাইসেন্স দেওয়া, তাহলে এটা অস্ত্রের রাজ্যে পরিণত হবে। এটা তো আপনার এইরকম পরিস্থিতি তো নিশ্চয়ই কারোর জন্য কাম্য না। এটা সাধারণ জনগণ এটা প্রত্যাশা করেন না।
সরকার কিভাবে মানুষকে নিরাপত্তা দিতে পারবেন এবং কিভাবে নির্বাচনটা তুলতে পারবেন এবং তার জন্য সরকারকে জনগণের কি কি সহযোগিতা করা দরকার, রাজনৈতিক দলের কি কি সহযোগিতা করা দরকার, এই বিষয়গুলো সরকার যদি পরিষ্কার করেন এবং তার একটা সৎ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, তাহলে আমাদের বিশ্বাস যে সেই নির্বাচনকে তুলে আনা সম্ভব, সেই নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু সরকার যদি তার অবস্থানটা পরিষ্কার না করেন, শুধু যদি আতঙ্কের মধ্যে থাকেন, সরকার আতঙ্কিত হলে জনগণ তো আরো বেশি আতঙ্কিত হবে। অতএব সরকারকে বলবো যে এই আতঙ্ক থেকে আপনি নিজে বের হয়ে আসেন, বের হয়ে এসে সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং ফাইন্ড আউট করার মধ্য দিয়ে আমরা এটা সমাধানের রাস্তা খুঁজে বের করা সম্ভব বলে বিশ্বাস করি। সরকার কি আদৌ নির্বাচন চাচ্ছে? আপনি যেটা বললেন যে সরকার নিজে থেকে আতঙ্ক তৈরি করছে। সরকার নির্বাচন না চাইলে সরকার আসলে কি করবেন? এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আমি আজকে ধরেন যদি বলেন আপনি যে এই যে শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাজপথে তারা নেমে আছেন, এই দাবি দাওয়া পূরণ করার সক্ষমতা কতটুকু আছে? এক, এগুলো আপনার এই যে ধরেন আপনি ভোট দিলেন, এটার দেওয়ার এখতিয়ার কতটুকু আপনার আছে? এগুলোই তো মানে এইভাবে আপনি পারেন না করতে। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তা রাজনৈতিক দেশের নিরাপত্তা এগুলোর সাথে জড়িত। কিন্তু তাহলে সেই রকম একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো আছে, এগুলোর ব্যাপারে নিশ্চয়ই জনগণ দ্বারা একটা নির্বাচিত সরকারের দায় কিন্তু সেই জায়গায় সবচেয়ে বেশি। তারা এই কাজগুলো কিন্তু করতে পারেন। কিন্তু আপনি তো সেই কাজগুলো যদি নিজে করতে চান, তাহলে তো ভীষণ বিপদ। তো এই জন্য সরকারেরও কিন্তু আসলে এই জায়গা থেকে সরে আসা উচিত এবং দ্রুত নির্বাচনটা তার করার বিকল্প আছে, আমার কাছে তা মনে হয় না। আপনার উনি হয়তো নির্বাচন চাক না চাক, প্রথমে যেমন সরকার বলছেন যে এই দেশে আর মানুষ আমার 5 বছর চায়, 10 বছর 10 বছর চায়, 15 বছর চায়। এখন কিন্তু আমরা সেই কথা শুনি না। কেন শোনেন না আপনি? আপনি হয়তো আস্তে আস্তে জনগণের যে পালস, সেটা আপনি বুঝতেছেন, ওই জায়গা থেকে সরতেছেন। কিন্তু ফাইনালি জনগণের আকাঙ্ক্ষার জায়গাটা হলো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠিত হোক। জনগণ তার নিজের মতামতটা নিজের মাধ্যমে নিজের প্রতিনিধিটা নির্বাচন করতে চায় এবং আমি বিশ্বাস করি সরকার সেটা বুঝবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন। আর যদি না বুঝেন, তাহলে না বোঝার পরিণতি কি হয় সেটা তো আমাদের সামনে দৃষ্টান্ত আছে। দৃষ্টান্ত এই যে আপনি বলেন একটা নির্বাচন দরকার, নির্বাচনটা তাহলে 2014, 18, 24 যে নির্বাচন হলো, তার চাইতে তো খারাপ অবস্থা হবে নির্বাচনের। একটা জনগণের একটা বৃহৎ অংশকে বা ভোটারদের একটা বৃহৎ অংশকে বাদ রেখে মাইনাস করেই নির্বাচন। বৃহৎ অংশকে বাদ দেওয়া, আপনি আমরা যেটা চাই, আমরা চাই একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। একটা ইনক্লুসিভ ইলেকশন যে গ্রহণযোগ্যতা পায়, সেটার তো আসলে অতুলনীয়। তা সেই প্রত্যাশা তো মানুষের আছে। মানুষ কিন্তু আসলে ইনক্লুসিভ ইলেকশনটা চায়। এখন আমি যদি ধরেন নিজে নির্বাচনে অংশগ্রহণ না করি, তাহলে তো একরকম অবস্থা। আরেকটা হলো যে না, আমার নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু আরেক রকমের অবস্থা। তা আমরা চাই যে সবাই ইলেকশন করুক, সবার ইলেকশনে অংশগ্রহণের মধ্য দিয়ে জনগণের ভোট দেওয়ার বা যে কার্যক্রম আছে, সেই কার্যক্রম সঠিকভাবে যাতে জনগণ অংশগ্রহণ করতে পারেন, সেগুলোর মধ্য দিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন আমরা চাই। এবং এটা করতে পারা উচিত এবং এটা করতে দেওয়া উচিত। কারণ ওই যে বললাম আপনাকে যে বিগত দিনে এইরকম একতরফা নির্বাচনের রেজাল্ট তো খুব বেশি ভালো হয় নাই। তাইলে এখন সরকার তো একতরফা নির্বাচনের দিকেই যাচ্ছে। আপনারা বলছেন ইনক্লুসিভ নির্বাচনের কথা, কিন্তু সরকার তো এগুলো আমলে নিচ্ছে না। সরকার আমলে নিচ্ছে না, এটা সরকারের দুর্বলতা বলতে পারেন আপনি। কিন্তু আমাদের বক্তব্য হলো কি, দেখেন যে বাংলাদেশে, আমি যদি খুব ভুল না বুঝে থাকি, আপনি সম্ভবত আওয়ামী লীগ নির্বাচনের বাইরে আছেন বা তার শরিক অন্যান্য দলগুলো মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো বাইরে আছেন, আপনি সেটার ইঙ্গিত করার চেষ্টা করতেছেন।
তো সেটা যদি বলেন, আমি এই জায়গায় বলবো যে আওয়ামী লীগ, আপনি বিএনপির মহাসচিব কিন্তু শুরুতেই বলছিলেন যে কোন দল নিষিদ্ধ হবে কি না হবে এটা জনগণের ব্যাপার, ফয়সালা। জনগণ ফয়সালা করবেন। আমরাও তাই মনে করি যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেওয়া এইটা আসলে যৌক্তিক না। তো সেই জায়গাটার ভিতরে কিন্তু যার বিরুদ্ধে ধরেন ফ্যাসিজমের অভিযোগ আছে, আমরা নিশ্চয়ই চাবো না সে ওই অভিযোগকে মাথায় নিয়ে রাজনীতি করুক। তাহলে আওয়ামী লীগকে ইলেকশনে অংশগ্রহণ করবে কি করবে না এই সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগেরই নেওয়া উচিত, এবং তার বলা উচিত যে আমি ইলেকশনে অংশগ্রহণ করতে চাই। এবং সেটা করতে গেলে কিন্তু তার 24-এর যে আন্দোলনে ধরেন এই দেশের ছাত্র যুবকরা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এই দেশের সাধারণ মানুষ যে আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, সে আন্দোলনের স্বীকৃতি তো আওয়ামী লীগকে দিতে হবে। সে আওয়ামী লীগ যদি এখনো মনে করেন যে সমস্ত কিছু, আমি এর আগেও বিভিন্ন জায়গায় বলছি যে আওয়ামী লীগ প্রায় বলার চেষ্টা করে যে একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তার সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ বলবে কেন? এটা তো ইউনূস সাহেব নিজেই বলছেন মেটিকুলাস ডিজাইনে এটা হয়েছে, সাডেনলি এটা ঘটে নাই, এটা অনেক পরিকল্পিত ঘটনা। তা আপনার যে কোনো সরকারে যারা থাকবেন তাদের বিরুদ্ধে ধরেন ক্ষমতা পরিবর্তনের ষড়যন্ত্র হবে, ক্ষমতা পরিবর্তনের জন্য আন্দোলন হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, এগুলো খুব ন্যাচারাল জিনিস। কিন্তু আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনি এই শক্তির বিরুদ্ধে কিভাবে ঐক্যবদ্ধভাবে এই শক্তিকে মোকাবেলা করবেন এবং কতটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন সেটা কিন্তু আপনার বিষয়। তো সেই জায়গার সেই ব্যর্থতার দায়িত্ব আপনার নিতে হবে। এবং সেই জায়গাটাতে আওয়ামী লীগ, আমার মনে হয় আওয়ামী লীগ সেই জায়গাটায় ব্যর্থতার যে দায়টা, সেই দায়টা আওয়ামী লীগ নিতে রাজি হচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের এটা নেওয়া উচিত যে কি, কারণ আওয়ামী লীগেরও তো শুধরানোর বিষয় আছে। বাংলাদেশের রাজনীতিতে আপনি শুধরানবেন না এটা তো ঠিক না। না, ভুল ত্রুটি মানুষেরই হয়, রাজনৈতিক দলেরই হয়, কিন্তু শুধরাবেন না কেন? কিন্তু আপনি বলছিলেন যে আওয়ামী লীগকেই বলতে হবে তারা নির্বাচনে অংশ নিবে কি নিবে না। এ পর্যন্ত শেখ হাসিনার যত বয়স আমরা শুনলাম, তিনি সবসময় বলছেন যে একটি নিরপেক্ষ নির্বাচন, নির্দলীয় নির্বাচন করে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, তাহলে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে। আচ্ছা, আওয়ামী লীগ কার আন্ডারে ইলেকশনটা করবে? না, এখন আওয়ামী লীগ কার আন্ডারে করবে এটা তো সময় বলে দেবে, কিন্তু একটা নিরপেক্ষ আওয়ামী লীগ যে গভর্নমেন্টের আন্ডারে ইলেকশনটা করবে সেই গভর্নমেন্টকে আওয়ামী লীগ মানে না, ইউনূস সরকারের আন্ডারে আওয়ামী লীগ নির্বাচন করবে না। আওয়ামী লীগের এই শর্ত অন্যান্যরা মানবে কেন? নাম্বার 2 হলো যে যেহেতু একটা দল কার্যক্রম নিষিদ্ধ, তার সিম্বলকেও আপনি ইয়ে থেকে মাইনাস করে দিচ্ছেন, সঙ্গত কারণে তার নির্বাচনী যে ইয়েটা কি বলে, এই নির্বাচন কমিশনের নিবন্ধন আপনি স্থগিত করে দিয়েছেন, তাহলে সে নির্বাচনে অংশ নিবে কিভাবে? এই জায়গাটাতেই আমার বক্তব্য যে আওয়ামী লীগ যদি নির্বাচন করতেই চায়, আওয়ামী লীগের বলা উচিত যে আমি ইলেকশন করতে চাই। আওয়ামী লীগকে যে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, তাহলে তো সেটা প্রমাণিত হবে আপনি চাইলেনই না। আপনি তো নির্বাচন বর্জনের কথা বলতেছেন, নির্বাচনে অংশগ্রহণের কথা বলতেন আপনি, আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, আপনারা দেওয়া হইল না, আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, তখন আপনি পরিষ্কার হইতো যে না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। যেমন আমাদের বক্তব্যটা কিন্তু, আমাদের দলের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমরা কোনো দলরে এইভাবে নিষিদ্ধ করার পক্ষে না। প্রজ্ঞাপন জারি করে কোনো রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ করে দেবেন, এটার পক্ষে আমরা না। আমরা মনে করি যারা যারা অন্যায় করছেন তাদের শাস্তি হওয়া উচিত। আমরা মনে করি না যে এই দেশের সমস্ত যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা সকলে ফ্যাসিস্ট, আমরা তা মনে করি না। ফলে এই অবস্থার মধ্যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ সাধারণ তার কর্মীদের জন্য কি করবেন এবং তার করাপ্টেড লোকজনের ব্যাপারে তার কি সিদ্ধান্ত হবে। বিষয়টা খুব পরিষ্কার। আওয়ামী লীগ যদি তার কর্মীদের ব্যাপারে, সাধারণ কর্মীদের ব্যাপারে, আমি প্রায় বলি যে দেখেন, আওয়ামী লীগের আজকে যখন একটা মুভমেন্টের কথা বলে বা এই যে 32 নম্বর যখন ভাঙতে গেছেন, কারা গেছেন ওই জায়গায়?
প্রতিরোধ করার জন্য বা ধরেন এটা কষ্ট না এটা ভাঙতে বা শ্রদ্ধা জানানোর জন্য গেলেন কারা? আওয়ামী লীগের একেবারে প্রান্তিক পর্যায়ের কর্মীরা কিন্তু গেছেন। আপনি কি শুনছেন কোনো এমপি গেছে? আপনি শুনছেন কোনো দলের কোনো শীর্ষ নেতা গেছেন? তারা কই? তাহলে এই প্রান্তিক পর্যায়ের নেতা কর্মী যারা আছেন তাদের জন্য আপনি কি করলেন? তাদেরকে রাজনীতির জায়গাটা দিবেন, নাকি আপনি মনে করতেছেন যে আমার ওই লোকগুলি আমার দরকার, তাদেরই থাকা উচিত? কোনটা, কোন সিদ্ধান্তটা আপনি নেবেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ব্যবসায়ীরা তো ছিল, আওয়ামী লীগের সাথে ছিল না? এখন ব্যবসায়ীরা কোথায়, কার সাথে আছে? মিটিং তো হয়, আপনার পত্রিকাও নিউজ হয়, আপনিও দেখতেছেন। তা আপনি তো এতদিন তাদের কথাই শুনছেন, তাদের নিয়েই চলছেন। আওয়ামী লীগ কি এখনো কি ওই ধারাই চলবেন, নাকি আপনার সাধারণ মানুষের কাতারে আসবেন? যদি সাধারণ মানুষের কাতারে আসতে চান, তাহলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশাটা আপনার বুঝতে হবে, তাদের কষ্ট বুঝতে হবে। আপনার আওয়ামী লীগের নেতারা তো ধরেন অনেকেই আছেন দেশের বাইরে গেছেন, চলে গেছেন। পার্লামেন্টের মেম্বারও তো কেউ নাই, মন্ত্রীরাও কেউ নাই। যারা আছেন তারা গ্রেপ্তার অবস্থা আছেন অথবা পলাতক জীবনযাপন করতেছেন। প্রান্তিক পর্যায়ের একজন কর্মীর অবস্থাটা কি? আপনি সেই লোকটা বাসায় থাকতে পারে না। সেই লোকটা যখন বাসায় না থাকে, তার বউ যখন বাজার করতে যায়, স্ত্রী যখন বাজার করতে যায়, সন্তানরা যখন বের হয়, তখন মানুষ একটু টিপ্পনি কাটে। অপোজিশন যারা এতদিন ছিল, ভাবি ইসলাম আলাইকুম, ভাই কই, অনেকদিন দেখি না। উনি অত বিব্রত হন। এটাও কিন্তু একটা কষ্ট, কারণ এই মানুষটা তো আসলে খুব বেনিফিশিয়ারি কোনো মানুষ না। হয়তো দলের মিছিলটা করছে, বা খুব শখ হইলে মনে করেন যে মুজিবপুরটা গায়ে দিস, এর থেকে বেশি কিন্তু নেয় নাই। তার তো নাজেহাল হইতে তো কম হইতে হচ্ছে না, অনেক নাজেহাল হইতে হচ্ছে। তাহলে এই মানুষগুলির পক্ষে থাকবেন আপনি, নাকি তাদের পক্ষে থাকবেন? আমাদেরকে মাঠে নামতে হবে, মাঠে নামতে হবে এবং তাদের নিয়ে নামতে হবে, এবং তার অপকর্মের, যাদের অপকর্মের দায় আওয়ামী লীগকে আজকে নিতে হচ্ছে, তাদের পরিত্যাগ করতে হবে, পরিষ্কার ঘোষণা দিতে হবে আওয়ামী লীগের। একেবারে পরিষ্কার, খুবই পরিষ্কার। আপনি নির্বাচনের প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রম অবনতি হচ্ছে, প্রতিদিনই অবনতি হচ্ছে এবং প্রতিদিনই মানুষ গুলিতে মারা যাচ্ছে। প্রকাশ্যে গুলি করে, এটা আগে ছিল না, অনেক বছর ছিল না প্রকাশ্যে, বা হয়তো দু একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু এখন প্রায় প্রতিদিনই আপনি দেশের কোনো না কোনো এলাকায় এই ঘটনা ঘটতেছে। মব তো আছেই, মব সারা দেশেই ছড়িয়ে পড়ছে। এই জায়গা নিয়ন্ত্রণ না করলে সরকার নির্বাচন করবে কিভাবে, এবং এই জায়গা উন্নতির কোনো গ্রাফ আপনার সামনে আছে কিনা? না, আমি 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 এটা এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত একটা লম্বা সময় কিন্তু উনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আছেন, 1.5 বছর, কিন্তু এই সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো অবস্থাতে আপনার এই পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, তার মধ্যে কনফিডেন্স লেভেলটা গ্রো করতে পারেন নাই, উনি ব্যর্থ হয়েছেন। ওই গেলেন, আপনি কি দিয়া ভাত খাও, তোমার শরীরটা ভালো নেই, কয় টাকা বেতন পাও, এই সমস্ত ডায়লগ দিয়া কিন্তু আপনার এই সমস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে আপনি পুলিশকে চাঙ্গা করতে পারবেন না। পুলিশকে চাঙ্গা করতে গেলে পুলিশের আপনার সরকারের উপর আস্থা থাকতে হবে। আপনি এখন মব করে আপনার পুলিশটা নাজাল করে ফেলতেছে। আপনি ওই মবের পক্ষে যদি যা সিদ্ধান্ত দেন, তাহলে পুলিশ অফিসারে ট্রান্সফার করে দিলেন, তাহলে ওই পুলিশ তো আপনার কথা শুনবে না। খুবই বিপজ্জনক জিনিস এটা। এই জায়গাগুলোতে আপনার খেয়াল রাখতে হবে যে আদৌ এটা কি সম্ভব কিনা। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি এখন তো 1.5 বছর পার হয়েছে, আপনি ধরেন যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা শীর্ষ পদে আছেন, তারা আমার ধারণা যে চুক্তিভিত্তিক নিয়োগের ভিতরে আছেন। তা চুক্তিভিত্তিক নিয়োগ যারা পান, তা ডিপার্টমেন্টে আরো লোকজন আছে না, যারা হয়তো আইজিপি হইতেন, যারা হয়তো পুলিশ কমিশনার হইতেন, তারা আপনারা সহযোগিতা করবেন কেন? খুব স্বাভাবিক। আমি খুব সিম্পল ভাবে এই বিষয়গুলো দেখতেছি। সরকারের এগুলিরও কিন্তু বিবেচনা নেওয়া উচিত, যে আপনি হয় তাদের চাকরির থেকে বিদায় করে দিতে হবে, অথবা
তার অধিকারটুকু তারে আপনার ফেরত দিতে হবে। তা আপনি তো কোনোটাই করতে পারতেছেন না। আপনি চুক্তিভিত্তিক লোক আইনা যদি আপনি সারা বছর চলতে চান, ভেরি ডেঞ্জারাস। আপনি এটা পারেন না করতে। কিন্তু সরকার কি আসলেই পুলিশকে সক্রিয় করতে চায় কিনা আপনার কাছে কি মনে হয়, নাকি মবের উপর দেখেন, depend আমি করে? বলি নাকি মবের উপর depend করে? সরকার যদি মব তো ধরেন, মব তো এখন প্রতিরোধেরও সম্মুখীন হচ্ছে, তাই না? আমি দেখলাম যে ওই নারায়ণগঞ্জ না কোন জায়গায় লয়াররা এক মব সৃষ্টিকারীর ইয়ে দিচ্ছে, প্রতিরোধ করছেন। এটা কিন্তু আস্তে আস্তে হবে কিন্তু, কারণ আপনি তো মানুষের একেবারে পেশাগত ইয়াতে আপনি যখন এই ধরনের মব সৃষ্টি করবেন, 1 দিন 2 দিন 3 দিন, এটা তো মানুষ মানবে না। তাহলে আপনার মব কিন্তু আপনার পার্মানেন্ট ভিত্তি হইতে পারে না একটা সরকারের, এটা কখনোই সম্ভব না। না। তো সেই জায়গায় নিশ্চয়ই আমার ধারণা যে এই মবওয়ালাদের কাছে আস্থাশীল হয়ে ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান, এটা এত বড় বোকা কি ইউনূস সাহেব? আমার তা মনে হয় না। কিন্তু মব তো চলছে। হ্যাঁ, মব চলছে, কিন্তু উনি এটার মধ্য দিয়ে উনার জনপ্রিয়তা উনি হারাচ্ছেন। আমার ধারণা যে উনি এটা বোঝেন, না বুঝলেও ওনার এটা বোঝা উচিত। ওনার জনপ্রিয়তা কি আদৌ আছে কিনা শেষ প্রশ্ন। এই যে এখন প্রশ্নটা করলেন, আদৌ কেন আছে? নাই? উনি যেই মানে মানুষের মনে যে আশা জাগা নিয়া উনি প্রথম আসলেন, সেটার ঘাটতি তো হচ্ছে। বিশাল বিশাল স্বপ্ন দেখাইলেন উনি, তাই না? উনি তো সুইট টকার হিসাবে পরিচিত। তো এত বিশাল বিশাল স্বপ্ন উনি দেখাইলেন, তো সেই স্বপ্ন দেখানোর পরে আপনারা এখন বলেন তো, মানুষের আগের ওই জায়গাটা কি মানুষ আছেন? নাই। তাহলে না থাকলে আপনার এইটা কি কে পাহারা দিবে? মব? এটা গভর্নমেন্টের মব পাহারা দিতে পারে? এত বড় অর্গানাইজেশনই পারলো না 17 বছরের সরকারে রক্ষা করতে। আর আপনার এই মব দিয়ে আপনি কি রক্ষা পাবেন? আপনার রক্ষা পেতে গেলে জনগণের আস্থায় আপনার থাকতে হবে। সে আস্থার জায়গাটা আপনি রাখতে পারতেছেন কিনা, এটা হলো দেখার বিষয়। একদম। কিন্তু উনি বারবার বলছিলেন যে পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা পৃথিবীর কোথাও যাবো না, পৃথিবীর দরজা তো সব জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। পৃথিবী আমাদের সবার কাছে আসুক, এটা তো আমরাও চাই। উনি যেমন চায়, কে না চায় বলেন? সারা পৃথিবী আমাদের কাছে আসুক, এটা কি আপনি চান না? সবাই চান। করে দেখা। কিন্তু এখন তো পৃথিবীর দরজা বন্ধ হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন। বন্ধ হলে তো মহাবিপদ। আপনি একটা বিনিয়োগ সভা করলেন, তাই না? সবার রেজাল্টটা কি? জিরো। তো জিরো হলে তারপরে আপনি পৃথিবীর আনতেছেন কিভাবে? কিভাবে আনতেছেন আপনি? তাহলে এই মিটিং করলেন কেন? মানুষ তো পাগল না। আপনার একজন ব্যবসায়ী কখনোই ব্যবসায়িক পরিবেশ ছাড়া ওই জায়গায় ইনভেস্ট করবে না। খুব স্বাভাবিক। পৃথিবীর কোনো দেশ, এইরকম একটা দেশ, যে দেশের রাস্তাঘাটে মানুষ গুলি খেয়ে মারা যাইতেছে, যে দেশে মানুষের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে, কোর্টের বারান্দায় মানুষ মেরে ফেলতেছে, হত্যা করতেছে, আপনার কাছে কি মনে হয় যে এইরকম একটা দেশের মধ্যে মানুষ এসে বিনিয়োগ করবে, যেটা ফলো করে সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে? তাইলে যে কোনো দেশে আপনি যদি ব্যবসা বাণিজ্য বাড়াইতে চান, আপনার ব্যবসায়িক একটা পরিবেশ তৈরি করাটা খুব জরুরি, এবং সেটার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা হলো সবচেয়ে জরুরি। ওই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত স্বাভাবিক থাকবে, ওই দেশের অবকাঠামোগত সুবিধা যত বেশি থাকবে, সেই জায়গায় বিনিয়োগ হবে। আপনি তো এখন পর্যন্ত ওইগুলির কোনোটাই করতে পারলেন না। সুতরাং উনি যে স্বপ্ন দেখাইছেন, ওই স্বপ্ন আমরাও দেখি যে পৃথিবী আমাদের কাছে আসুক, কিন্তু পৃথিবী আমাদের কাছে আসার জন্য অবকাঠামো তৈরি করার বিষয় আছে, সেই জায়গাটা গভর্নমেন্ট ব্যর্থ। একদম। অসংখ্য ধন্যবাদ মঞ্জু ভাই। এতক্ষণ যারা দেখছিলেন, দেখবেন, সবার প্রতি অনুরোধ, দেশবার্তা টকশো ফেসবুক পেজটি ফলোতে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। নিশ্চয়ই আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সঙ্গে সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।